হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সিলেবাস ভিত্তিক লোক সাহিত্যের যে বৈশিষ্ট্য আছে, লোক সাহিত্যের যে জায়গাটা আছে। এর আগে দিন সংজ্ঞা উদাহরণ নিয়ে আলোচনা করেছি, আজকে এই লোক সাহিত্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না, আমি সরাসরি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে আমি আলোচনার বিষয়ে চলে আসলাম। প্রথমে বলেছি লোকসাহিত্যের যে বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা। তো কি বলছি, সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত এবং বংশ পরম্পরায় লোক পরম্পরায় বাহিত যে সাহিত্য, তাই হচ্ছে লোকসাহিত্য। এর আগের দিন যখন আমি সংজ্ঞা আলোচনা করেছি তখনও বলেছি যে লোকসাহিত্য মানে লোকে বলতে লোকের মুখে যেই সাহিত্য প্রচলিত হয়ে থাকে, মানে মুখে মুখে যেটা প্রচলন চলে আসছে সেটাকে কিন্তু লোকসাহিত্য বলে। ঠিক আছে, এবং কি বলছে, এটি কোনো লিখিত বা একক সৃষ্টি নয়। এর প্রধান বৈশিষ্ট্য নিচে দেওয়া আছে। প্রথমে বলেছে মৌখিকতা, মানে এর কোনো লিখিত কিন্তু বিবরণ নেই। ঠিক আছে, এটা হচ্ছে লোকের মুখে মুখে প্রচার হয়, তাই বলেছে লোকসাহিত্যের মূলত বাক্যকেন্দ্রিক, যেখানে মৌখিক এটি একটি লিখিত রূপের চেয়ে মানুষের মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্ম অবধি বাহিত হচ্ছে। এটা কিন্তু প্রধান বা প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি এই লোকসাহিত্যে। ঠিক আছে, যেটা লোকের মুখে মুখে প্রচারিত হয়। তারপরে কি বলছে, লোক সমাজ ও লোক সংস্কৃতির প্রতিফলন। এটি কোনো বিশেষ ব্যক্তি বা রাজদরবারের জন্য রচিত নয়, বরং সাধারণ গ্রাম্য জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন, বিশ্বাস, আচার অনুষ্ঠান, সংস্কৃতির প্রতিফলন ফুটে ওঠে এই লোকসাহিত্যের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি কোনো রাজাদের কথা এর মধ্যে থাকে না, যেখানে সাধারণ যে লোক রয়েছে, মানে সমাজে যে সমস্ত মানুষ বসবাস করছে, তাদের যে সমাজ, সেই সমাজকে কেন্দ্র করে কিন্তু তাদের আচার অনুষ্ঠান, এগুলোকে কেন্দ্র করে কিন্তু লোক সাহিত্যগুলো রচিত হয়ে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য কি বলেছে দেখো, যে রচয়িতার অজ্ঞানতা দত্ত, যেখানে লোকসাহিত্যের কোনো নির্দিষ্ট বা একক রচয়িতা স্রষ্টা থাকে না, এটি সমগ্র লোক সমাজের যৌথ সম্পদ হিসেবে গণ্য করা হয়। আমরা বলতে পারি না কেউ একজন, ঠিক আছে, বা একজনকে শুধুমাত্র আমরা বলতে পারি না একজনকে কেন্দ্র করে যে ইনি লোকসাহিত্য প্রচলন করছে। এটা কিন্তু সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। ঠিক আছে, তাই বলছে এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা একক রচয়িতা থাকে না। পরে 4 নম্বর বৈশিষ্ট্য বলেছে পরিবর্তনশীল ও প্রবাহমানতা, যেখানে মুখে মুখে প্রচলিত থাকার কারণে কালক্রমে লোকসাহিত্যের রূপ, ভাষা, কাহিনী সামান্য পরিবর্তন ঘটতে পারে। এটি সময়ের সাথে সাথে প্রবাহমান, মানে সময়ের সাথে সাথে আর কি লোকসাহিত্যের যে বিষয় সেগুলো কিন্তু পরিবর্তন হতে থাকে। তারপরে দেখো কি বলেছে, যে অকৃত্রিমতা ও সরলতা, এর ভাষা প্রকাশভঙ্গি অত্যন্ত সহজ সরল, তার সঙ্গে অনাড়ম্বর হয়ে থাকে, এতে কোনো কৃত্রিম অলঙ্কার বা জটিলতার স্থান নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ভাষা খুব সহজ সরল হয়ে থাকে। ঠিক আছে, যার মধ্যে কোনো জটিলতা নেই। 4 নম্বর লাস্ট বৈশিষ্ট্য কি বলেছে, সার্বজনীনতা, যেখানে লোকসাহিত্যের নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে পুরো অঞ্চলের মানুষের আবেগ, আনন্দ, তার সঙ্গে বেদনার কথা তুলে ধরা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এই যে লোকসাহিত্য যে রয়েছে সেটা মানুষের যে বেদনা, সেই বেদনার কথা কিন্তু লোকসাহিত্যের মধ্যে ফুটে ওঠে। প্রধান শাখা দেখো কি বলছে, লোকসাহিত্য মূলত ছড়া, প্রবাদ, প্রবচন, ধাঁধা, লোককথা, তার সঙ্গে রূপকথা, উপকথা, লোকসঙ্গীত, যেমন ভাটিয়ালি, ভাওয়াইয়া, তার সঙ্গে বাউল, গীতিকা, এগুলো হচ্ছে লোকসাহিত্যের প্রধান শাখা। উদাহরণের মধ্যে কিন্তু এর আগে আমি আলোচনা করেছি, লোকসাহিত্য আমরা বলতে পারি বাউল গানগুলো হচ্ছে লোকসাহিত্য। ঠিক আছে, এগুলো কিন্তু লোকসাহিত্যের উদাহরণের মধ্যে পড়ছে। তাহলে এই যে লোকসাহিত্যের বৈশিষ্ট্য, এটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।